অসুস্থ শরীর নিয়েই বেরিয়ে পড়লাম বাবার বাড়ির পথে আমার ছোট ঠাকুমাকে দেখার জন্য। জীবনে যত ব্যস্ততাই আসুক, কিছু মানুষ আর কিছু সম্পর্কের কাছে ফিরে যেতে হয় বারবার। আমার ছোটোবেলার অধিকাংশ টাইমটাই আমার ঠাকুমাদের সাথে কাটিয়েছি। আমার ঠাকুমা তো চলে গেছেন, প্রায় 1 বছর হতে চলল, আর আমার ছোট ঠাকুমাও গুরুতর অসুস্থ। তাই দেরি না করে সংবাদ শুনে ছুটি শেষ হয়েছে তো কি হয়েছে, আমার কাছে আমার সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। তাই ছুটে চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে, এক নজর ঠাকুমাকে দেখার জন্য। আমি আমার ঠাকুমাদের কাছে অনেক আদরের, অনেক ভালোবাসার একজন ছিলাম। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। সবাই যখন ছুটির আনন্দে বাবার বাড়ি যায়, আমি তখন ছুটি শেষ হওয়ার পর রওনা দিলাম বাবার বাড়ির পথে। এর পিছনেও রয়েছে অনেক গল্প, অনেক অনুভূতি। অনেক দিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে শরীরটা ভালো যাচ্ছিল না। তার মধ্যেই ঈদের ছুটি শেষ হতে না হতেই খবর এলো আমার ছোট ঠাকুমা খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। ছোটবেলা থেকে আমার জীবনের অনেকটা সময় কেটেছে আমার ঠাকুমাদের সঙ্গে। তাদের ভালোবাসা, তাদের আদর আর শাসনের মধ্যে বড় হয়েছি আমি। ছোট ঠাকুমার সঙ্গে কত ঘুমিয়েছি, কত আমার আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছি, কত স্মৃতি জমে আছে, সেই টান কি কখনো ভুলে থাকা যায়? আজ যখন শুনলাম আমার সেই প্রিয় ছোট ঠাকুমা অসুস্থ, তখন নিজের শরীরের কথা আর ভাবতে পারলাম না আমি। কারণ কিছু সম্পর্ক শুধু সম্পর্কই নয়, তারা আমাদের জীবনে এক একটা অনুভূতি। আর সেই ভালোবাসার মানুষটির পাশে দাঁড়ানো আমার কাছে একটা দায়িত্ব বলে আমি তাই অসুস্থ শরীর নিয়েই বেরিয়ে পড়লাম বাবার বাড়ির পথে, আমার ছোট ঠাকুমাকে একবার নিজের চোখে দেখার জন্য। জীবনে যত ব্যস্ততাই আসুক, কিছু মানুষ আর কিছু সম্পর্কের কাছে ফিরে যেতে হয় বারে বার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ আজ আমার গন্তব্য ছিল বাবার বাড়ি। সকাল 8টার সময় আমার বাসা থেকে বের হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে উনি চলে গেছেন স্কুলে। অবশেষে বাসে উঠে পড়লাম। অনেক দিন পর বাসে করে কোথাও যাওয়া হচ্ছে আমার। আসলে আমরা দুজন মানুষ হঠাৎ কোথাও যাওয়ার ইচ্ছা হলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি। যাত্রাটা একটু অন্যরকম। আজ আমি একাই যাচ্ছি বাবার বাড়ি, কারণ ছুটি শেষ হয়ে গেছে, তার স্কুল খুলে গেছে, তাই সে আর যেতে পারলো না। কিছু পথ একা চলতে হয়, কিন্তু মনের মধ্যে থাকে আপন মানুষগুলোর ভালোবাসা। আর বাবার বাড়ির টান তো এমনই, যত দূরেই থাকি ডাক পেলে বিশাল নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম কচা নদী। এই নদীর বুকের উপর দিয়ে দাঁড়িয়ে আছে বিশাল বঙ্গমাতা সেতু। অনেক ভিডিওতেই বলেছি আমার বাবার বাড়ি আসা যাওয়ার পথে এই সেতুর উপর দিয়েই যাতায়াত করতে হয়। আজ এই সেতুর দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই সেতু তৈরি হওয়ার আগে যখন ফেরি চলাচল করত, তখন এই নদীর পাড়ে আমার আর আমার হাজব্যান্ডের অনেকটা স্মৃতি। জায়গা শুধু জায়গা থাকে না, তা হয়ে যায় আমাদের জীবনের গল্পের একটা অংশ। কচা নদীর এই পাড়ে এলেই তাই পুরনো দিনগুলো, সেই স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে ওঠে। আজ এই সেতুর উপর দিয়ে যখন যাচ্ছি, তখন শুধু একটা পথ পার হচ্ছি না, পার হয়ে যাচ্ছি অনেক পুরনো স্মৃতির ভেতর দিয়ে আমি। তো অবশেষে ফাইনালি আমি চলে এলাম বাবার বাড়িতে। তো ফাইনালি অনেক পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমার বাবার বাড়িতে। আসতে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ মাঝপথে বৃষ্টি হয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তবে বাড়ির দরজায় পৌঁছতেই সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার মা আমার জন্য পছন্দের খাবারগুলোই রান্না করে রেখেছেন। আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল, তারপরে মোচা দিয়ে ডিমের তরকারি, আর সাথে খাওয়া দাওয়া শেষ করে একটু বসতেই মন চলে গেল আমাদের উঠানের আম গাছগুলোর নিচে। আমাদের এখানে কয়েকটা আম গাছ একসাথে লাগানো আছে,
গাছের নিচে তাকিয়ে দেখি একটা কাঁচা মিঠা আম এখনও রয়ে গেছে গাছতলায়। আমি কাঁচা মিঠা আম খেতে খুবই পছন্দ করি বলে মা আমি আসবো জেনে আমগুলো পাড়েনি। ঝড়ে যে দু একটা আম পড়েছিল সেগুলো আমার ভাই বোনেরা কুড়িয়ে খেয়ে নিয়েছে। আর আজ এসে দেখি গাছগুলোর নিচে অনেকটাই আম ফেটে পড়ে গেছে। তাই আর দেরি না করে আমগুলো তুলে বসে গেলাম আম মাখা তৈরি করতে। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো বাবার বাড়ির আসল আনন্দ। যদিও এবছর আমের ফসল তেমন ভালো হয়নি, গাছগুলোতেও বেশি আম ধরেনি, তাই কয়েকটা আমের পাশাপাশি হয়তো বা বাজার থেকে আম কিনেও খেতে হবে এবছর। কিন্তু নিজের উঠানের গাছের আমের স্বাদ, তার সাথে জড়িয়ে থাকা স্মৃতির মূল্য। বাবার বাড়ির উঠানে আছে 3-4টা আম গাছ একসাথে। প্রতিটা গাছের আমের স্বাদ যেন আলাদা আলাদা গল্প বলে। এর মধ্যে একটা গাছের আম কাঁচা অবস্থাতেই মিষ্টি, কিন্তু এই রহস্যটা আমাদের বাড়ির অনেকেই জানে না। আর জানলে তো সবাই টপটপ করে পেড়ে খেয়ে ফেলবে, তাই মাও কাউকে বলে না। 4টে গাছ পাশাপাশি থাকায় কেউ বুঝতেও পারে না কোন গাছের আমের স্বাদ এত মজার। বাবার বাড়ির প্রতিটা জিনিসের মধ্যেই যেন আলাদা একটা টান রয়েছে। আমরা যারা দূরে থাকি ইচ্ছা করলেই তো বাবার বাড়ি আসতে পারি না, তাই যখন তখন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের কাছে অনেক বড় আনন্দ হয়ে ধরা পড়ে। আর ভাই বোনের ভালোবাসার কথা তো বাদই দিলাম। আমার ছোট্ট ভাই বোনেরা আমার থেকে বয়সের অনেক ছোট, কিন্তু তাদের ভালোবাসা এত সুন্দর যে মন ছুঁয়ে যায়। আমার ছোট্ট ভাইটা তো আমি আসবো শুনেই অপেক্ষা করে বসেছিল। প্রতিদিন দুপুরবেলায় সে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ তার দিদিভাই আসবে বলে দিদিভাই আসবে, কখন তার জন্য খাবার নিয়ে আসবে সেই অপেক্ষায় বসেছিল। এই ভালোবাসায়, এই অপেক্ষায়, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এগুলোই তো বাবার বাড়ির আসল সম্পদ। বাবার বাড়িতে আসার পর দিনগুলো যেন এক একটা স্মৃতির বাক্স খুলে দিচ্ছে। এদিকে আমার মা ব্যস্ত হয়ে পড়েছে বিশাল একটা পাঙ্গাস মাছ কাটতে। মাছটা প্রায় 4 থেকে 5 কেজির মতো হবে। মা নিজে পাঙ্গাস মাছ তেমন পছন্দ করে না, তেমন বলতে কি মোটেও পছন্দ করে না, কিন্তু আমার ভাইয়ের খুব প্রিয় এই মাছ। আমিও খাই না তেমন বেশি, অল্প স্বল্প পরিমাণে খাই, তবে ভাইয়ের মতো এতটা পছন্দ না আমার কাছে। আমার ভাই, আমার হাজব্যান্ড দুজনেই পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, তাই ভাই এত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর মাছ কাটার গন্ধ পেয়ে আমাদের বাড়ির ছোট্ট 2 সদস্যও কিন্তু এখানে হাজির আছে। দেখতে পাবেন আপনারা একটু পরেই, যেন তারাও মাছ কাটার আনন্দে অংশগ্রহণ করেছে। মায়ের মাছ কাটা শেষ হতেই আমার বোন এসে বলল, দিদি চল একটু ছাদে যাই। তো আমি বললাম কী জন্য, আমি একটু বসে মাছ কাটা দেখি। এবং মা এবং কাকিমারা চারপাশ থেকে বসে বসে কিন্তু গল্প করছেন। তো ক্লিপটা নেওয়া হয়নি, শুধু মাছ কাটার ক্লিপটাই আমি নিয়েছি। আর এত বড় মাছ কাটতে কাটতে মা কিন্তু বেশ হিমশিম খেয়ে যাচ্ছিলেন। তো যেহেতু মা খায় না, ওই জন্য আমরা কিন্তু একটু খাওয়ার জন্য বলছিলাম, কিন্তু আমার মা বলছে যে আমি কখনো কোনো দিনও এই মাছ খাইনি। আমার মামার বাড়িতে আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন পুকুরেই এই মাছ চাষ করা, বলতে কি সব মাছের সাথে এই মাছ ছাড়া হতো, কিন্তু তখনও আমার মা এই মাছ খেত না। আমার মায়ের নাকি এই মাছ অনেক দিন থেকেই অপছন্দের, তাই আমরাও বেশি আর জোর করি না, কারণ অপছন্দের জিনিস খেয়ে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তো আমার মা কষ্ট পাবে, তার জন্য আমরাও বলি না। আর মাছটায় এত পরিমাণে তেল হয়েছে যাতে কি বলবো, মাছটা বেশ বড় সাইজের, আর কাটতেও বেশ সমস্যা হচ্ছিল। তো মাছটা অবশেষে আমার মা কেটেই ফেলল। আর আমাদের বাড়ি অনেক বিড়ালের উৎপাত, প্রচুর পরিমাণে বিড়াল আছে এই বাড়িতে। আর তার থেকে একটা বিড়ালের বাচ্চা হয়েছে 2টা যমজ বাচ্চা। তারা তো আমার মায়ের চারপাশে সবসময় ঘুরঘুর করে। মাছ কাটার গন্ধে তারা কিন্তু এসে হাজির হয়ে গেছে। আর এখানে মাছগুলো কাটা হয়ে গেছে, একটু পরেই আমার মা মাছগুলো ধুয়ে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন 2 জন, এরা কিন্তু এদের সারা বাড়ির রাজত্ব এদের। এরা কখনোই ঘুমায় না, কখনোই
বসে না, সব সময় মায়ের মাছ কাটা শেষ হতে না হতেই আমার বোন এসে বলল, দিদি চল ছাদে যাই, খেজুরগুলো অনেক পেকে গেছে। আর দেরি না করে দুই বোন মিলে চলে গেলাম ছাদের উপরে। ছাদের পাশেই আমাদের খেজুর গাছটায় ঝুলছে পাকা পাকা খেজুর, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মিষ্টি। আমাদের বাড়িতে আগে অনেক খেজুর গাছ ছিল, কিন্তু এই গাছের খেজুরের স্বাদ সবসময় আমার কাছে আলাদা। বিয়ের আগে এই গাছ থেকেই আমি সবচেয়ে বেশি খেজুর পেড়ে খেতাম, তবে তখন গাছটা থেকে খেজুর পাড়াটা অনেক কঠিন ছিল, উপরে ওঠা যেত না, অনেক খেজুর নিচে পড়ে নষ্ট হয়ে যেত। এখন ছাদের পাশেই গাছটা হওয়ায় খেজুর পাড়তে আর কোনো সমস্যা হয় না। দুই বোন মিলে অনেকগুলো খেজুর পাড়লাম আর গল্প করতে করতে খেতে লাগলাম। আর এই গাছের খেজুর এত মিষ্টি যেটা আপনাদের আমি বোঝাতে পারবো না। আমাদের বাড়ির সবগুলো খেজুর গাছ থেকে এই গাছটা আলাদা। দেখেন কত সুন্দরভাবে খেজুরগুলো পেকে গেছে। আমার বোন খেজুরগুলো উঠিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এর মিষ্টতার কথা আর নাই বা বললাম, এতটাই মিষ্টি যে বাজারের কেনা খেজুরকেও হার মানিয়ে দিবে। আর খেজুরের যে আটি কিংবা বিচি যেটাই বলেন না কেন, এটা একেবারে খেজুরে শ্বাসের অংশটা বেশি আর আটিটা একেবারেই ছোট্ট, ওই জন্য আমার পছন্দ। আর অনেকগুলো গাছ আছে কিন্তু দেখা যায় আটিটা বেশি মানে মোটা হয়, খেজুরের অংশটা কম হয়, কিন্তু এই গাছটাও একটু অন্যরকম, কিছুটা বিলাতি খেজুরের স্বাদ পাই আমি এই গাছের খেজুরটায়। তো দুই বোন মিলে অনেকগুলো খেজুর পেড়ে নিয়েছি। আর বিকালে ছাদের উপর থেকে আমাদের বাড়ির আশপাশের যে ভিউটা সেটাও কিন্তু দেখিয়েছি, একটু আমরা দেখেছি, এই আর কি। তো গাছটা আগে অনেক ছোট ছিল, এখন সময়ের সাথে সাথে গাছটাও অনেক বড় হয়ে গেছে। জানি না গাছটার মাথাটাও চিকন হয়ে গেছে, কতদিন থাকবে। যতদিন থাকে এই গাছটা, কারণ আমার মায়ের একটা স্বভাব আছে, হঠাৎ করে এখান থেকে সেখান থেকে এক একজন এসে বলে যে বাড়িতে এই গাছ লাগানো কেন, এই গাছ লাগানো যাবে না, কেটে ফেলতে হবে। আর আমার মা দেরি না করে সাথে সাথে সেই গাছগুলো কেটে ফেলে। গাছ থাকলে কি সমস্যা আমি বুঝলাম না। আমাদের ঘরের সামনে দিয়েও আগে অনেক গাছ ছিল, কিন্তু এক একজন এক এক রকম সমস্যার কথা এসে বলে, আর আমার মা টপাটপ গাছগুলো কেটে ফেলে। এই যে খেজুর গাছের পাশে একটা বুনো আমড়ার গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ, এবং গাছটা কিন্তু আমাদের পূজার সময় অনেক উপকার আসে। তো এই গাছটাও আমার মা কেটে ফেলার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমার মা আমাদের দুই ভাই বোনের জন্য মিলে অনেকগুলো খেজুর পাড়লাম আর গল্প করতে করতে খেতে লাগলাম। এর মাঝেই আমার বোন হঠাৎ জিজ্ঞাসা করলো, দিদি তুই কোন দলের সাপোর্ট করিস? আমি হাসতে হাসতে পতাকা দেখিয়ে দিলাম। খেজুর পাড়তে পাড়তে আর খেতে খেতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। ছাদ থেকে নিচে নেমে দেখি আমার ছোট্ট ভাইটা সারাদিন ধরে অপেক্ষা করছে কখন তার দিদিভাই আসবে, কখন দিদিভাইয়ের আনা খাবার পাবে। আমি যখনই বাবার বাড়ি যাই আমার ছোট্ট সোনা ভাইটা ঠিক এভাবেই আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। আমার জন্য তার এই অপেক্ষা, এই ভালোবাসা সত্যি। আর আমার ছোট্ট ভাইয়ের জন্য বিশেষ করে নিয়ে আসা কেকটা বের করলাম। আমার ছোট্ট সোনা ভাইয়ের খুব পছন্দের খাবার এই কেক। তারপর ভাইকে পাশে নিয়ে সেই কেক কাটলাম, আর ভাইয়ের মুখের হাসিটা দেখে মনটা আমার ভরে গেল। ছোট্ট ছোট্ট এই আনন্দগুলোই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো আজকের সারাদিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।